স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে সাথে আছি আমি আফসার উদ্দিন। বাঙালির ইতিহাসে আরেকটি বেদনা বিধুর দিন ৩রা নভেম্বর আজ। ১৯৭৫ সালের কালো এই দিনে কারাগারের নির্জন প্রকোষ্ঠে ঘাতকেরা হত্যা করে ৪ জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। ওই দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, সে বছর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার উদ্দেশ্য শুধু একটি পরিবারকে হত্যা করা ছিল না, উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করা। জাতীয় ৪ নেতাকে হত্যা করে তা প্রমাণ করেছে ঘাতকরা। শাহ আলী জয়ের রিপোর্ট। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতীয় ৪ নেতা নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। জাতির জনকের ঘনিষ্ঠ এই সহচরদের নেতৃত্বেই স্বাধীন হয়েছিল দেশ। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এই ৪ জাতীয় নেতাকে জেলে ঢোকায় ঘাতকরা, আর মাত্র ২.৫ মাসের মধ্যে কারাগারের ভেতরে ঢুকে নির্মমভাবে হত্যা করে তাদের। কারাগারের নিরাপত্তা হেফাজতে রাজনৈতিক বন্দীদের এভাবে হত্যা করার কলঙ্কজনক নজির পৃথিবীতে বিরল। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় একই সাথে আব্দুর রব শনিবাদ, শেখ মনি, তখন অনেকেরই ধারণা ছিল যেটা একটা পারিবারিক হত্যাকাণ্ড। কিন্তু ৭৫-এর ৩রা নভেম্বর যখন কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হলো, তখন অনেকে অনুধাবন করতে শুরু করলো এটা কোনো পারিবারিক বা দলীয় হত্যাকাণ্ড নয়, এটা বাঙালির স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে হত্যাকাণ্ড। ৩রা নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চালানো নৃশংসতার বর্ণনা পাওয়া যায় আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতার বক্তব্যে। আমরা ব্রাশ ফায়ারের আওয়াজ পেলাম, রাত্র তখন 2টা বাজে 20 মিনিট। 20 মিনিট পরে আবার ব্রাশ ফায়ার হলো। প্রথমবার ব্রাশ ফায়ার করে যাওয়ার পর মনসুর আলী সাহেবের পা এবং হাতে লেগেছিল, উনি পড়ে গিয়ে কোঁকড়াচ্ছিলেন। সেই শব্দ পেয়ে ওরা আবার ফিরে এসে আবার দ্বিতীয়বার সবাই একদম ঝাঁঝরা করে যায়, ব্রাশ ফায়ার করে, এবং ব্যানার দিয়ে খুঁচিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতাদের পরিবার দীর্ঘ সময় শিকার হয়েছেন রাষ্ট্রীয় নির্যাতনের। কি যে দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটা আমরা কিশোরী বয়স থেকে বুঝেছি। এমনকি আমাদেরকে স্কুলে পর্যন্ত ভর্তি করতে দেয় নাই, কারণ আমাদের একটাই দোষ ছিল, আমরা ছিলাম সৈয়দ নজরুল ইসলামের কন্যা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শুরু হয় এই হত্যাকাণ্ডের বিচার। দীর্ঘ অপেক্ষা শেষে ঘটনার ৩৮ বছর পর বিচার পান স্বজনরা। ৩ জনের মৃত্যুদণ্ড এবং ১২ জন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। তবে এই মামলার প্রধান আসামি রিসালদার মুসলিউদ্দিন সহ দণ্ডিত ১০ জন আসামি এখনো পলাতক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শোকাবহ জেল হত্যা দিবসে গভীর শোক ও শ্রদ্ধার সাথে ৪ জাতীয় নেতাকে স্মরণ করছে পুরো জাতি। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতিকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় ৪ নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে বনানী কবরস্থানেও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় হাজার হাজার মানুষও জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানান। 15ই আগস্টে যারা আমাদেরকে অভিভাবক শূন্য করেছিল, ৭৫-এর ৩রা নভেম্বর কারা অভ্যন্তরে জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্ব শূন্য করতে চেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় ৪ নেতার পলাতক খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে। শিগগিরই তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে কেন্দ্রীয় কারাগারে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিপথগামী সেনা সদস্যই নয়, এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল। যারা এর সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে। এ সময় জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ৪ নেতার পরিবার। বিভিন্ন দেশে যারা অবস্থান করছেন সেই দেশের আইন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আমরা তাদেরকে ফিরিয়ে আনবো, এবং এই ধরনের হত্যাকাণ্ড কেউ একজনে করে না, এর পিছনে মোটিভ থাকে, এর পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র থাকে। সেগুলো আমাদের তদন্তকর্মীরা যতখানি আনার্ট করতে করেছেন, আরও যদি কিছু থাকে সেগুলো আমরা আনার্ট করে আমরা জানিয়ে দেব।
কিছু বুঝে ওঠার আগেই পাশবিক ব্রাশ ফায়ারে শেষ করে দেওয়া হয় স্বাধীন বাঙালির শেষ আস্থা জাতীয় চার নেতার জীবন। হত্যাকাণ্ডের খবরটুকুও পরদিন জানতে দেওয়া হয়নি চার নেতার পরিবারকে। পরদিন জাফর ইমাম সহ কয়েকজন সেনা কর্মকর্তা বঙ্গভবনে এসে মোশতাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেদিন বীভৎস স্মৃতিতে এখনও শিউরে ওঠেন চার নেতার পরিবার। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। ৭৫-এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে বিপদগামী সেনা সদস্যরা সপরিবারে হত্যার পর অস্থির হয়ে ওঠে ঢাকা। সেনাবাহিনীর ভেতরেই শুরু হয় অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের। ৩ নভেম্বর পূর্ব পরিকল্পনা অনুযায়ী চক্রান্তকারীদের ষড়যন্ত্রে রিসালদার মোসলেউদ্দিন সহ কয়েকজন সশস্ত্র সেনা সদস্য গাড়ি নিয়ে আসে কেন্দ্রীয় কারাগারের সামনে। বিবিসিকে তৎকালীন জেলার আমিনুর রহমান ঘটনার বিস্তারিত জানান। রাত তখন ১:৩০। রাষ্ট্রপতি মোশতাকের ফোনে কারাগারে ঢোকেন সেনা সদস্যরা। এ সময় পাশাপাশি 2 রুমে বন্দী জাতীয় চার নেতাকে এক কক্ষে নিয়ে আসতে বলা হয়। তখনও কিছু আঁচ করতে পারেনি কেউ। 4 জনকে একত্রিত করার সঙ্গে সঙ্গে ব্রাশ ফায়ার করে ও ব্যায়নেটে খুঁচিয়ে একে একে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামারুজ্জামানকে। ঘটনার পরদিন বঙ্গভবনে কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোনো ট্যাঙ্ক যায়নি, কোনো সৈন্য যায়নি, শত শত সৈন্য যায়নি, 4 জন গিয়েছিল মাত্র। এটা জিপে করে নীরবে নিস্তব্ধে তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করলো। একজন পুলিশে তখন মরে নাই, এরা চলে আসছিল গেইটে এই 4 জন। তখন তারা সেকেন্ড টাইম গিয়ে আবার ফায়ারিং করে। চারটা হত্যার 3 তারিখে ভোর রাতে সংঘটিত হয়েছিল। দুপুর পর্যন্ত কেউ জানতো না, মোশতাক গঙ্গারা ছাড়া। সেদিন রাতের আধারের কারা প্রকোষ্ঠে 4 নেতাকে হত্যায় যতটা স্তম্ভিত হয়েছে জাতি, তার চেয়ে বেশি জীবন নাশের শঙ্কায় লড়াই করতে হয়েছে ভুক্তভোগী পরিবারগুলোকে। অনেক কি ধরনের কষ্ট করতে হয়েছে সেটা অন্যরকম বিষয়। 22,000 মোস্ট প্রবলি 600 টাকা আব্বার ব্যাংক অ্যাকাউন্ট ছিল আসলে। তারপর সেটাকে কিছুদিন সিজ করা ছিল, মাকে ঢাকায় এসে দেন দরবার করতে হতো। স্বাধীন দেশে নির্মম এই হত্যার ক্ষত এখনো বয়ে বেড়ান পরিবারগুলো। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ। বাংলাদেশ সহ গোটা বিশ্বের নজর এই নির্বাচনের দিকে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করবেন মার্কিনিরা। এবারের নির্বাচনের বিভিন্ন জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে পরাজয় মানবেন কিনা তা নিয়ে এরই মধ্যে সংশয়ের জন্ম দিয়ে রেখেছেন ট্রাম্প। ফলে নতুন প্রেসিডেন্ট হবার লড়াই শেষ পর্যন্ত আদালতে গড়ায় কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ও অনিশ্চয়তায় ভরপুর নির্বাচনের দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত জরিপে গেলবারের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়েও শক্ত অবস্থানে রয়েছেন জো বাইডেন। তবে ব্যতিক্রমধর্মী ইলেকটোরাল ভোট পদ্ধতির কারণে শেষ পর্যন্ত জয়ের হাসি থাকবে কার মুখে তা এখনও অনিশ্চিত। পরাজয় মেনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। জানিয়েছেন রায় না মেনে প্রয়োজনে যেতে পারেন উচ্চ আদালতেও। অন্যদিকে ডাকযোগে আগাম ভোট বেশি পড়ায় এবার নির্বাচনের সেই চূড়ান্ত ফল তাড়াতাড়ি আসার সম্ভাবনা কম। ফলে পরিস্থিতি যে কোনো সময়ে সংঘাতে পরিণত হতে পারে এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহিংসতার আশঙ্কায় অনেক শহরেই বন্ধ করা হয়েছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। হোয়াইট হাউসকে ঘিরে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। এবার যুক্তরাষ্ট্রে ভোটার সংখ্যা প্রায় 24 কোটি। ধারণা করা হচ্ছে ভোটে অংশগ্রহণ করবেন 18 থেকে 19 কোটি। 9.5 কোটির বেশি মার্কিন ভোটার আগাম ভোট দিয়েছেন এবার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসের নতুন রেকর্ড। তবে আগাম ভোটের ব্যালট পেপার পৌঁছাতে এবং গণনা শেষ হতে সময় লাগতে পারে কয়েকটা দিন। নিবিড় আমিন, নিউজ 24। শেষ মুহূর্তে জরিপেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। এবারের নির্বাচনে পড়েছে রেকর্ড সংখ্যক আগাম ভোটও। ধারণা করা হচ্ছে আর্লি ভোটে বাইডেন কামলার পক্ষে রায় গেছে বেশি। তারপরও মহামারী মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতাও বাইডেনের জয়ের পাল্লা
ভারী করবে বলে মনে করা হচ্ছে। তবুও যুক্তরাষ্ট্রের উদারপন্থী বা সমাজতান্ত্রিক মনোভাবের মানুষের রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়াও একজন প্রার্থী টানা 2 বার হোয়াইট হাউসে চাবি দেবার ইতিহাস রয়েছে মার্কিন রাজনীতিতে। সেই হিসেবে ট্রাম্পের জয়ের সম্ভাবনাও প্রবল। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন ইতিহাসে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন হবে প্রার্থীদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক পট পরিবর্তন, সেই সঙ্গে করোনা মহামারীর মারাত্মক প্রভাবের কারণে বদলে গেছে অনেক হিসাব নিকাশ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব জনমত জরিপেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। এমনকি রেকর্ড সংখ্যক আগাম ভোটে ডাকযোগে রায় পড়েছে বেশি। তাই ধারণা করা হচ্ছে যেহেতু ট্রাম্প ভোট জালিয়াতির শঙ্কায় পোস্টাল ভোটের বিরোধী ছিলেন, সেহেতু বাইডেনের সমর্থকরাই ডাকযোগে রায় দিয়েছেন বেশি। তার উপর করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা, মেয়াদের শেষ পর্যায়ে এসে বর্ণবাদের পক্ষে সরকারের ফিরিস্তি রিপাবলিকানদের প্রতি মার্কিন ভোটারদের অনীহা সৃষ্টি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত অসংখ্য বৈধ বা অবৈধ অভিবাসী রয়েছে, যারা কঠোর অভিবাসী নীতির কারণে ট্রাম্পের প্রতি নাখোশ। তাই বিভিন্ন জনমত জরিপেই নির্বাচনের চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হতে পারে বলে ধারণা অনেকের। তবে ইতিহাস বলছে 2016-তে 30 লক্ষ ভোট বেশি পেয়েও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। কারণ মার্কিন নির্বাচনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও জটিল। সেখানে শুধুমাত্র জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, ইলেকটোরাল কলেজ ভোটেরও বিরাট প্রভাব রয়েছে। নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে অবশ্যই 270টি ভোট পেতে হবে। তাই 2016-র মতো এবারও কি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবেন, নাকি হিলারি ক্লিন্টন যেটা পারেনি 2020-এ এসে ট্রাম্পকে পরাজিত করে 77 বছর বয়সী বাইডেন হোয়াইট হাউসে যাবেন, তা দেখতে অপেক্ষা করতে হবে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য। আসমাতুলি, নিউজ 24। একেবারে শেষ মুহূর্তের মার্কিন নির্বাচনের সবশেষ খবর নিউ ইয়র্ক থেকে জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। আর মাত্র কয়েক ঘন্টা বাদেই শুরু হচ্ছে নির্বাচন। এখন চলছে ক্ষণ গণনার পালা। এখন পর্যন্ত যতগুলো পূর্বাভাস বা প্রজেকশন রয়েছে, তাতে করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন আসলে বড় ধরনের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এমনও হতে পারে, এই প্রজেকশনগুলো বলছে জো বাইডেন ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে পারে অথবা একেবারে ন্যারোলি ভিক্টরি পেতে পারে। এখন পর্যন্ত যতগুলো পূর্বাভাস আছে তার কোনোটিতেই আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নয়, সবগুলোতেই জো বাইডেন এগিয়ে রয়েছেন। তারপরে এই নির্বাচন ঘিরে রয়েছে অনেকগুলো সংশয় এবং কিন্তু যদি, কারণ যেই সুইং স্টেটগুলো রয়েছে সেগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনো পর্যন্ত জো বাইডেন এগিয়ে থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ওই স্টেটগুলো জয় করা কঠিন। প্রেসিডেন্টকে অবশ্যই ফ্লোরিডা এবং পেনসিলভেনিয়া জয় করতেই হবে। অন্যদিকে সান স্টেট বলে পরিচিত যেগুলো রয়েছে তার মধ্যে থেকে যদি জো বাইডেন একটি স্টেটও জয় করতে পারেন, তাহলে তিনি নির্বাচিত হবেন প্রেসিডেন্টটা। এরকম একটি অবস্থায় এখন সব আলোচনার মনোযোগের কেন্দ্রবিন্দু পেনসিলভেনিয়া। কারণ পেনসিলভেনিয়াতে যে আগাম ভোট হয়েছে সেটি গণনা শেষ হতে হতে আসলে কয়েকদিনও লেগে যেতে পারে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে নির্বাচনের ফলাফল নির্বাচনের দিন মানে 3 নভেম্বরই হতে হবে, যা আমেরিকার ইতিহাসে কখনোই হয়নি। কারণ এত বড় একটি দেশ, এক উপকূলের ভোট গ্রহণ শেষ হতে হতে আরেক উপকূলের গণনা শুরু হয়, ফলে ফলাফল পেতেও দেরি হয়ে যায়। কিন্তু প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন তিনি বিষয়টি নিয়ে হয়তো আদালতে পর্যন্ত যেতে পারেন এবং পেনসিলভেনিয়ার ক্ষেত্রে এটি হতে পারে। পেনসিলভেনিয়াতে এখন পর্যন্ত দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। জো বাইডেন এখানে 5 পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে রয়েছেন। কিন্তু এরকম ব্যবধান নিয়ে 2016 সালে হিলারি ক্লিন্টন এগিয়েছিলেন, কিন্তু ফলাফলে দেখা গিয়েছিল ব্যতিক্রম, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত যতগুলো পূর্বাভাস রয়েছে তাতে জো বাইডেন ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে পারেন অথবা তিনি খুব ন্যারোলি, খুব অল্প ব্যবধানে ইলেকটোরাল কলেজ ভোট জয় করতে পারেন। এরকম একটি অবস্থায় এরই মধ্যে 94 মিলিয়নেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন এবং 3 নভেম্বর আসলে মানুষের দীর্ঘ লাইন হবে।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। 4 দিন ধরে এই কর্মবিরতি চলায় ভেঙে পড়েছে এই হাসপাতালের চিকিৎসা সেবা। 3 দফা দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এরপর থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এই অবস্থায় দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। সীমান্তবর্তী জেলা দিনাজপুর হিমালয়ের কাছে অবস্থান হওয়ায় উত্তরের এই জেলায় একটু আগে ভাগেই শুরু হয় শীত। এবারও তার ব্যতিক্রম নয়। গত কয়েকদিনে দিনের বেলায় বেশ গরম থাকলেও সন্ধ্যা নামার পরই চারপাশ ঢেকে যায় কুয়াশায়। রাতে ও ভোরের হালকা কুয়াশার সাথে হিমেল হাওয়ায় জানান দিচ্ছে দিনাজপুরে শীত। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের সূর্যোদয়, শিশির মাখার সবুজ ঘাসে সূর্যালোকের ঝিলিক, হিমেল হাওয়া ও চারপাশে জমাট বাঁধা কুয়াশা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। মূলত পৌষ মাঘ এই 2 মাস শীতকাল ধরা হলেও কার্তিকের শুরুতে উত্তরে হিমহিম ভাব। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় এই অঞ্চলে একটু আগে ভাগেই শুরু হয় শীত, বিদায়ও নেয় দেরিতে। স্থানীয়রা বলছেন নিম্নচাপের প্রভাব কাটতেই তাপমাত্রা কিছুটা কমেছে। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে অনুভূত হয় শীত। আগারাতে এমন গরম মনে করেন যে গাত কাপড় ধোয়া যায় না, সকালে হলে কুয়াশা। আগাম ঠান্ডা পড়ছে, ভোরবেলায় ঠান্ডা লাগতেছে, কাঁথা ঢাকা নিতে হচ্ছে। গত বছরের তুলনায় এই বছর আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডাটা একটু বেশি হয়ে গেছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের তাপমাত্রা। এবছর অতিবৃষ্টিপাত ও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তীব্র শীতের আশঙ্কা তাদের। বর্তমানে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। চলতি নভেম্বরে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং শীতের অনুভূতিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দিনাজপুরে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 20 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসন্ন আমন মৌসুমে 2 লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6 লাখ টন সিদ্ধ চাল এবং 50,000 টন আতপ চাল কিনবে সরকার। আগামী 7 নভেম্বর থেকে আমন ধান আর 15 নভেম্বর চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। তবে এবছর কৃষকের কাছ থেকে সিদ্ধ চাল 37 টাকা আর আতপ চাল 36 টাকা দরে কিনবে সরকার। এতে খুশি নওগাঁর কৃষকরা। বাবুল আক্তার রানার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আগামী 7 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 26 টাকা কেজি দরে 2 লাখ টন ধান, 15 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 37 টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং 36 টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে এমনটা জানান খাদ্যমন্ত্রী। 6 লক্ষ মেট্রিক টন আমরা সিদ্ধ চাউল আমরা ক্রয় করব মিলাদদের কাছ থেকে এবং 50,000 মেট্রিক টন আতপ চাল ক্রয় করব মিলাদের কাছ থেকে এবং কৃষকদের কাছ থেকে সরাসরি 2 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব এবং এই চাউল কেনা শুরু হবে 15 নভেম্বর থেকে। সরকারের এই সিদ্ধান্তে খুশি নওগাঁর কৃষকরা। তবে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে কৃষকদের যাতে হয়রানির শিকার হতে না হয় সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও তাদের। 26 টাকা দরে ধান কিনতেছে সরকার, এতে আমাদের কৃষকেরা অনেক লাভবান। খোলা বাজারে বেচলে আমাকে ঝামেলা কম হয় আর গুডাউনে দিলে ঝামেলাটা বেশি হয়। মাঝে মাঝে একটু মনিটরিং করে তাহলে আমাদের সুবিধা হবে। তবে সরকারের বেঁধে দেয়া চালের দরে অসন্তোষ প্রকাশ করেছেন মিলাররা। তাদের দাবি 37 টাকা কেজি দরে সিদ্ধ চাল ও 36 টাকা কেজি দরে আতপ চাল বিক্রি করলে লোকসান গুনতে হবে। সরকারকে ধান দিতে গেলে সরকারের মহেশচারের একটা বিষয় আছে, সরকারের অফিসারের ম্যানেজার ব্যাপার আছে, সেখানে গুডাউনে তুলে দেওয়ার ব্যাপার আছে, সেটা ক্যারিং এর একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের কাছে যদি ধানটা দেয় বা আড়তদারে দেয় তাহলে সে কিন্তু ঝামেলা হচ্ছে। প্রান্তিক কৃষকদের ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতি বছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করত। তবে গেল বছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত 20টি কলেজ সরকারিকরণের কারণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। সোমবার দুপুরে ধানমন্ডি 32 নম্বরে সদ্য সরকারি হওয়া 20 কলেজের পক্ষে ফুল দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সবাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি ডাক্তার খোরশেদ শমশেরের নেতৃত্বে এই পুরো আয়োজন সম্পন্ন হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। উৎপাদনের পথে আরও এক ধাপ এগুলো বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। 4000 মেট্রিক টন ক্রুড অয়েল বাহী জাহাজ পৌঁছল প্ল্যান্ট জেটিতে। এভাবে প্রথম পর্যায়ে উৎপাদনের জন্য ৭১,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল পর্যায়ক্রমে পৌঁছবে কেরানীগঞ্জের পানগাঁওয়ে নির্মিত বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে। কর্তৃপক্ষ বলছেন, চূড়ান্ত প্রস্তুতি শেষে আগামী 3 সপ্তাহের মধ্যেই শুরু হবে উৎপাদন। খুব শিগগিরই বাজারে আসবে ব্যবহার উপযোগী মানসম্পন্ন বিটুমিন। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। স্বপ্ন নিয়ে আসছে জাহাজ, 4000 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ, যা থেকে দেশেই তৈরি হবে মানসম্মত বিটুমিন। বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট সড়ক নির্মাণে অতি গুরুত্বপূর্ণ বিটুমিন উৎপাদনে বেসরকারি পর্যায়ে দেশের প্রথম প্রতিষ্ঠান। যে লক্ষ্যে কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার কুল ঘেঁষে তৈরি হয়েছে বিশাল প্ল্যান্ট। বিটুমিনের মূল যে কাঁচামাল ক্রুড অয়েল, সেখান থেকেই কিন্তু আমরা বিটুমিন তৈরি করব। অর্থাৎ মূল কাঁচামাল এনে সেই কাঁচামাল থেকেই আমাদের প্রোডাক্ট আসবে এবং সেটা কাস্টমারের বিভিন্ন সময়ের প্রয়োজন অনুযায়ী টেইলর করা হবে। সোমবার প্ল্যান্ট জেটিতে ভেড়ে 4000 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী প্রথম জাহাজ। পর্যায়ক্রমে ৭১,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল পৌঁছাবে কদিনের মধ্যেই। আমাদের বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে যে বিটুমিনটা তৈরি হবে, এটা ওয়ার্ল্ড ক্লাস বিটুমিন হবে এবং আদার্স সেক্টর যেটা, এটা ইনশাল্লাহ আমরা মিট আপ করতে পারবো। কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই শুরু হবে উৎপাদন। উৎপাদন শুরুর পর বাজারে আসতে সময় নেবে না মানসম্মত বসুন্ধরা বিটুমিন। সজল দাস, নিউজ 24, ঢাকা। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের বেশিরভাগ দেশেই দেখা যায় যে প্রার্থী বেশি ভোট পায় সেই জয়ী হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি কিছুটা ভিন্ন। এই পরোক্ষ ভোট ব্যবস্থায় একজন ভোটার যখন তার পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিচ্ছেন, তখন আসলে তিনি ভোট দিচ্ছেন তার অঙ্গরাজ্য ভিত্তিক নির্বাচনী লড়াইয়ে থাকা দলকে। নির্বাচনে থাকে পপুলার ভোট ও ইলেকটোরাল ভোট। মূলত ইলেকটোরাল ভোটই নির্ধারণ করে কে হবেন মার্কিন প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন নাহিদ জিহান। মার্কিন নির্বাচনে বিজয়ী হতে হলে প্রার্থীকে 2 ধরনের ভোটে জিততে হয়। একটি হচ্ছে সাধারণ ভোটারদের মাঝে জনপ্রিয়তার বিচারে পপুলার ভোট, আরেকটি হচ্ছে ইলেকটোরাল কলেজ নামে নির্বাচক মণ্ডলের ভোট। ইলেকটোরাল কলেজ নামের 200 বছরের পুরনো বিশেষ নির্বাচন পদ্ধতিতে ভোটাররা একদল কর্মকর্তাকে নির্বাচিত করেন, যাদের বলা হয় ইলেক্টরস। এই ইলেক্টররাই মূল নির্বাচকের ভূমিকা পালন করেন, যাদের একসঙ্গে ইলেকটোরাল কলেজ বলে। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের ভিন্ন ভিন্ন সংখ্যক ইলেকটোরাল ভোট থাকে। নেব্রাস্কা ও মেইন অঙ্গরাজ্য ছাড়া বাকি 48টি অঙ্গরাজ্যে এই নিয়মে যিনি সবচেয়ে বেশি পপুলার ভোট পাবেন, তিনি ওই রাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন। তবে নির্বাচনের দিন ভোটাররা পছন্দের প্রার্থীর কথা মাথায় রেখে ভোট দিলেও মূলত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাররা ভোট দিয়ে ইলেকটোরাল কলেজের ইলেক্টরসদের ওপর দায়িত্বভার দেন। মোট 51টি নির্বাচিত ইলেকটোরাল কলেজ থেকে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে যে প্রার্থী 270টি বা তার চেয়ে বেশি ভোট পাবেন, তিনিই নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যই রিপাবলিকান বা ডেমোক্রেট বলে চিহ্নিত হয়ে গেছে, যেগুলোর বেশিরভাগই উইনার টেক অল। যেমন কোনো অঙ্গরাজ্যের 10টির মধ্যে 6টি ইলেকটোরাল ভোট পেল একটি দল, তাহলে সেক্ষেত্রে সবগুলো ভোটই ওই দলের বলে গণ্য হবে। তবে 2020-এর নির্বাচনে 2 প্রার্থী ট্রাম্প ও বাইডেন মোট 15টি অঙ্গরাজ্যে বেশি মনোযোগ দিচ্ছেন, যার মধ্যে প্রধান 6টি হল ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন ও অ্যারিজোনা। এই রাজ্যগুলোতে যে কোনো দলে জিততে পারে, তাই নির্বাচনের আসল লড়াই হয় এই ব্যাটল গ্রাউন্ডগুলোতে। নাহিদ সিহান, নিউজ 24। অন্য প্রসঙ্গ।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার 6টি স্থানে সোমবার প্রকাশ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 15 জন। রয়টার্স জানায় গুলিবিদ্ধদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। প্রায় 50 বার গুলিবর্ষণের ঘটনা ঘটায় বহু লোকের আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ছিল সংবাদে এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।